উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের কমার্স বিভাগের ছাত্রছাত্রীদের জন্য সামনেই রয়েছে বিজনেস স্টাডিজ পরীক্ষা। এটার জন্য আলাদাভাবে সাজেশন কিছু হয় না, তবে পরীক্ষার আগে কোন কোন অংশগুলো টেক্সট বই থেকে আর একবার রিভিশন দিয়ে যাবে সেটা নিয়েই আজকে আমাদের এই স্পেশাল ভিডিও। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাবো সুপ্রিয় দে স্যারকে। তোমাদের জন্য সুপ্রিয় বাবু এই প্রশ্নগুলিকে বাছাই করে দিয়েছেন, তাহলে একটুও সময় নষ্ট করব না। একটাই অনুরোধ করব, ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তোমার পরীক্ষা কেমন হচ্ছে এবং কবে তোমার পরীক্ষা শেষ হচ্ছে আমাকে কমেন্টে জানিও। এবার আমরা দেখে নিচ্ছি মূল প্রশ্নগুলি। তবে এখানে বিধিসম্মত সতর্কীকরণ, এ কটা করলেই সব কমন পাবে, একটা কমন পাবে, এ জাতীয় মিথ্যে কথা আমরা একেবারেই বলছি না। এক একটা অধ্যায় থেকে কোন কোন বড় প্রশ্ন আসতে পারে, সেটা কতভাবে ঘুরিয়ে আসতে পারে, তার একটা আভাস বা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করার জন্য এই ভিডিও। প্রথম অধ্যায় রয়েছে নিয়ন্ত্রণ। এখান থেকে 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের আজকে একবার হলেও দেখতে হবে: ভালো নিয়ন্ত্রণ ব্যবস্থার বৈশিষ্ট্য, নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করো, পরিকল্পনা ও নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্ক। এটাকেই এই যে ঘুরিয়ে এই টার্মসে তোমাকে দিতে পারে যে পরিকল্পনা নিয়ন্ত্রণ একে অপরের পরিপূরক, এদের মধ্যে পার্থক্য, এটা আলোচনা, এটা দেখবে। একটি ভালো নিয়ন্ত্রণ পদ্ধতির উদ্দেশ্যগুলি আলোচনা করো, নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা, এটাই অসুবিধে, আর নিয়ন্ত্রণের সুবিধে। এই 6টা টপিক এই অংশ থেকে 3-এর জন্য দেখবে, 2-এর জন্য কিন্তু এই চ্যাপ্টারটা ভালো করেই তোমাকে রেডি করতে হবে। এবার কর্মীপদ পূরণ, কর্মপ্রার্থী সংগ্রহের উৎস আলোচনা করো, ইন্টারনাল এক্সটার্নাল দুটোই দেখবে। কর্মীদের প্রশিক্ষণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, কর্মীপদ পূরণ মানব সম্পদ ব্যবস্থাপনার একটি অংশ বিশেষ, এটার আলোচনা। কর্মীপদ পূরণের ধাপগুলি লেখো। কর্মী নিয়োগ বা প্রবেশন বা কর্মী সংগ্রহের ইন্টারনাল এক্সটার্নাল উৎসের সুবিধে অসুবিধে, অসুবিধে মানেই সীমাবদ্ধতা আর কি এটা। কর্মী নির্বাচন পদ্ধতি আলোচনা করো। কর্মী সংগ্রহ বা কর্মী প্রবেশন একই জিনিস এর, এবং কর্মী নির্বাচনের পার্থক্য। ইন্টারনাল উৎস থেকে কর্মী নিয়োগ ও এক্সটার্নাল উৎস থেকে কর্মী নিয়োগের পার্থক্য। মানে দেখো, টপিকগুলো প্রায় একই রকম, প্রশ্ন নানা রকম হতে পারে। কাজের বাইরে প্রশিক্ষণ পদ্ধতি এবং কর্মরত অবস্থায় প্রশিক্ষণ পদ্ধতির পার্থক্য। শিক্ষানবিশ প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ প্রশিক্ষণের মধ্যে পার্থক্য। এই যে প্রশ্নগুলো রয়েছে, অন দ্য জব, অফ দ্য জব, প্রশিক্ষণ পদ্ধতি আলোচনা, এগুলো তোমরা দেখবে। এবার অধ্যায় বিপণন ব্যবস্থাপনা। এখান থেকে বিজ্ঞাপনের গুরুত্ব বা এর সুবিধে, পার্থক্য করবে প্রচার ও বিজ্ঞাপন, বিজ্ঞাপন ও বিক্রয় বিদ্যা, বিজ্ঞাপন ও বিক্রয় প্রসার, এই অংশগুলো একটু দেখবে। সুদক্ষ বিক্রয় কর্মীর গুণাবলীগুলো বর্ণনা কর, এটাও দেখে রাখবে। এখান থেকে একই টাইপের প্রশ্ন অনেক ধরনের হতে পারে। বিজ্ঞাপনের ভূমিকা লেখো, প্রচারের ভূমিকা লেখো, আলোচনা করো আর কি। বিজ্ঞাপনের বিরুদ্ধে আপত্তিকর বিষয় বা বিজ্ঞাপনের সীমাবদ্ধতা বা এর যা অসুবিধে, এটাও দেখবে। বিজ্ঞাপনের অপব্যবহার বা বিজ্ঞাপন ব্যয় কি অপব্যয়, এটা তোমরা একটু দেখবে। বিজ্ঞাপনের পক্ষে বিপক্ষে যুক্তি। এই দেখো, প্রশ্ন মনে হচ্ছে অনেক, কিন্তু ওপরের 4-5টা টপিক পড়লে নিচেরগুলো এমনি এমনি হয়ে যাবে। বিক্রয় প্রসার কাকে বলে, এর কৌশল, আর ব্যক্তিগত বিক্রয়ের বৈশিষ্ট্য। এবার চলে যাব অধ্যায় নির্দেশনা ও নির্দেশ দান। এখান থেকে 5-এর প্রশ্ন থাকবে। আর নির্দেশনার বৈশিষ্ট্য, একজন ভালো বা উত্তম নেতার গুণাবলী, অনুপ্রাণিতকরণের ধারণাটি লেখো। ম্যাসলো এর চাহিদা ক্রমস্তর তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো এবং এই তত্ত্বের দুটো সমালোচনা। নির্দেশনা ও তদারকি, ফর্মাল কমিউনিকেশন, ইনফর্মাল কমিউনিকেশন, নেতৃত্ব ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য, এগুলো একটু একটু আজকে রাতের মধ্যে একবার হলেও দেখে নেবে। আর্থিক ও অনার্থিক উদ্দীপক বলতে কি বোঝো, কমিউনিকেশন এর বাধা বা প্রতিবন্ধকতা অতিক্রমের উপায়, ফর্মাল কমিউনিকেশন এবং ইনফর্মাল কমিউনিকেশনের সুবিধা অসুবিধা, একই ধরনের প্রশ্ন, এগুলো একটু দেখবে। এবারের অধ্যায় আর্থিক ব্যবস্থাপনা। এখান থেকে 3-5 উভয়ই হতে পারে। আর্থিক ব্যবস্থাপনার উদ্দেশ্য বা গুরুত্ব, আর্থিক ব্যবস্থাপনার কার্যাবলী, আর্থিক ব্যবস্থাপনার আর্থিক পরিকল্পনার গুরুত্ব দেখবে। একটি কারবারের কার্যকারী মূলধনের প্রয়োজন নির্ধারণে
প্রভাব বিস্তারকারী বিষয় সংক্ষেপে আলোচনা করো, স্থায়ী মূলধন নির্ধারণকারী বিষয়গুলি আলোচনা করো, আর্থিক কাঠামো এগুলো কিন্তু একই প্রশ্ন, নানা ভাষা আর কি। আর্থিক কাঠামোর সিদ্ধান্ত গ্রহণের বিচার্য বিষয় বা কারবারের আর্থিক কাঠামোর উপর প্রভাব বিস্তারকারী উপায়গুলি সংক্ষেপে আলোচনা, এগুলো দেখবে। সুঠাম মূলধন কাঠামোর গুরুত্ব ও বৈশিষ্ট্য, আর্থিক পরিকল্পনার বৈশিষ্ট্য, সীমাবদ্ধতা অসুবিধা, এগুলো একটু দেখবে তোমরা। মোট কার্যকারী মূলধন, নিট কার্যকারী মূলধন সম্বন্ধে আলোচনা, স্থায়ী মূলধন ও কার্যকারী মূলধনের পার্থক্য, আর্থিক ব্যবস্থাপনার সংজ্ঞা বৈশিষ্ট্য। তারপর এখান থেকে যে অংশগুলো রয়েছে, মুনাফা সর্বাধিকরণ এবং সম্পদ সর্বাধিকরণের মধ্যে পার্থক্য, এগুলো একই ধরনের প্রশ্ন। সম্পদ সর্বাধিকরণ কেন মুনাফা সর্বাধিকরণের চেয়ে বেশি লাভবান, এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ একই টাইপের কোশ্চেন, তোমরা স্ক্রিনশট করে নাও। এগুলোও কিন্তু তোমাদের একটু দেখে রাখবে, মানে প্রশ্নের ভাষা ঘুরিয়ে দিলে এগুলো আসতে পারে। এবার আর্থিক বাজার, এখান থেকে সেবি এর কার্যাবলী, শেয়ার বাজারের কার্যাবলী, প্রাথমিক বাজার বা নতুন বিলি বাজার, গৌণ বাজারের পার্থক্য, প্রাথমিক বাজারের কার্যাবলী দেখবে। ভারতীয় আর্থিক বাজারের বৈশিষ্ট্য আলোচনা, ভারতীয় টাকার বাজারের বৈশিষ্ট্য আলোচনা, টাকার বাজারের সংজ্ঞা, এই বাজারের 3টি দলিল সম্পর্কে আলোচনা, মূলধন বাজারের বৈশিষ্ট্য গুরুত্ব দেখবে। তারপর ডিম্যাট অ্যাকাউন্টের সুবিধে, বিএসসি আর এনএসসি এর উদ্দেশ্য, এনএসডিএল, তারপর ডিম্যাট এর সংক্ষেপে আলোচনা। এই যে বিষয়গুলো বলা হলো, দেখো এগুলো পড়লেই সব কমন আসবে এমন নয়, তবে পরীক্ষা দিতে যাওয়ার আগে এই অংশগুলোতে একবার যদি তোমরা চোখ বুলিয়ে যেতে পারো, তাহলে কিন্তু তোমাদের প্রস্তুতি অনেকাংশেই মানে একদম মজবুত হয়ে যাবে। সকলের আগামী পরীক্ষা ভালো হোক, এই আশা, এই কামনা করে আমরা স্যারকে, সুপ্রিয় বাবুকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।